নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরো বারো। আর আরো বারোয় মধুবন্তীর সঙ্গে রয়েছে আমি ভাস্বতী। ভাস্বতী, শুরুতেই আমরা যে খবরে নজর রাখবো, শেখ শাহজাহান সন্দেশখালীর বেতাজ বাদশাহ অবশেষে সিবিআই এর হাতে। আমরা দুদিন ধরেই দেখলাম বহু টানাপোড়েনের পর সিবিআই তাকে হেফাজতে পেয়েছে এবং আরো একটি বিশেষ আপডেট আজকের, তা হলো মুখে কুলুপ শেখ শাহজাহানের। অর্থাৎ সিবিআই হেফাজতে জিজ্ঞাসাবাদ এবং সেই জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে যেটা বোঝা যাচ্ছে যে শেখ শাহজাহান এখনো পর্যন্ত কোনো কথাই বলেননি। একদমই তাই। এবং গতকাল আমরা দিনভর দেখলাম যে টানটান নাটক চললো। কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট দু জায়গাতেই গিয়ে ফিরে আসতে হলো রাজ্যকে এবং শাহজাহানকে অবশেষে 9:42-এ নিজেদের হেফাজতে পায় সিবিআই। শেখ শাহজাহানের সিবিআই হেফাজতে কোনো কথাই বলছেন না, কার্যত মুখে কুলু পেটেছেন শেখ শাহজাহান এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য 4 জন অফিসারও প্রস্তুত এই মুহূর্তে। দীর্ঘ টালবাহানার পর অবশেষে সন্দেশখালী কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত শাহজাহান শেখকে হেফাজতে পেয়েছে সিবিআই এবং কলকাতা হাইকোর্ট সন্দেশখালী কাণ্ডের তদন্তের ভার সিবিআই কে দিয়েছে। এবং তারপর আমরা যে টানাপোড়েন, যেখানে আমরা দেখলাম যে সিবিআই বারবার দুদিনই আমরা দেখলাম যে অপেক্ষারত ছিল। প্রথম দিন ফিরে আসতে হয়েছিল, তার পরের দিন তাকে হেফাজতে পায়। এবার স্বাস্থ্য পরীক্ষা সব তথ্য পাওয়ার পর, সব কিছু জানার পর যখন তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হলো, তখন যেটা দেখা যাচ্ছে আজকে সিবিআই হেফাজতে কোনো কথাই বলছেন না শাহজাহান। শাহজাহানকে জিজ্ঞাসাবাদের জন্য 4 জন অফিসার, আর জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে কি হয় সেদিকে অবশ্যই নজর থাকছে আমাদের। একদমই তাই। এবং গতকাল দিনভর দেখা গিয়েছে রাজ্যের তরফে চেষ্টার কসুর ছিল না। দিনের শেষে কিন্তু কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট দু জায়গাতেই রীতিমতো ধাক্কা খেতে হলো রাজ্যের। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। রিয়া, যেরকম 4 জন অফিসার প্রস্তুত এই মুহূর্তে শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদে, তবে মুখে কুলু পেটেছেন তিনি। এখনো পর্যন্ত সিবিআই সূত্রে কি আপডেট পাচ্ছ? দেখো, এই মুহূর্তের খবর তোমাকে আমি জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই শেখ শাহজাহান তাকে জিজ্ঞাসাবাদের পর্ব তারা শুরু করেছে। তবে ইডির তরফ থেকে ডেপুটি ডিরেক্টর, যিনি কিনা কমপ্লেনেন্টও ছিলেন, গৌরব ভারিন, তিনি কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছেন নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে। কারণ হচ্ছে যে 9 নম্বর যে ন্যাজাটের কেসটা, যে এফআইআর নম্বর 9, সেই কেসের ভিত্তিতেই কিন্তু মূলত তাকে জিজ্ঞাসাবাদ করে তার বয়ান রেকর্ড করবে। অর্থাৎ সেই দিনকে ইডির ওপরে হামলা হয়েছিল, এই যে হামলার বিষয়ে কিন্তু পুরোপুরিভাবে তার বয়ান রেকর্ড করা হবে। সেই কারণের জন্য ইতিমধ্যেই ইডির ডেপুটি ডিরেক্টর গৌরব বাড়িল তিনি এসে উপস্থিত হয়েছেন নিজাম প্যালেসে। তার বয়ান রেকর্ডের যে প্রক্রিয়া সেটাও শুরু হয়েছে বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে গতকাল সিবিআই নিজেদের হেফাজতে পেয়েছে এই শেখ শাহজাহানকে। তবে দেখা যাচ্ছে যে তার বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু বিস্তার ফারাক। এর আগে যখন তিনি রাজ্য পুলিশের কাজ ছিল, যখন তাকে কোর্টে পেশ করা হচ্ছিল, সেই সময় তার যা বডি ল্যাঙ্গুয়েজ দেখা গিয়েছে এবং গতকাল রাতে তার যা বডি ল্যাঙ্গুয়েজ দেখা গিয়েছে, তাতে বিস্তার ফারাক। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে সিবিআই হেফাজতে নেওয়ার পর থেকেই কিন্তু রীতিমতো মুখে কুলু পেটেছে শেখ শাহজাহান। গতকাল রাতে তাকে খাবার দেওয়া হয়েছিল, সেই খাবারও প্রথমে তিনি খেতে চাননি এবং তারপরে অল্প বিস্তার তিনি খাবার খেয়েছেন। এবং আজকে সকালে তাকে চা বিস্কিট দেওয়া হয়েছিল, সেখানেও তিনি শুধু চা খেয়েছেন আর অন্য কিছু খেতে চাননি। এবং তাকে যাই জিজ্ঞাসা করা হচ্ছে তার মুখে কোনো রকম উত্তর নেই, তিনি রীতিমতো চুপ করে আছেন। এটাই কিন্তু এখন সিবিআই এর কাছে প্রধান তাদের লক্ষ্য, যে এই যে কেস হয়েছিল, অর্থাৎ ইডির ওপরে যে হামলা হয়েছিল, সেটা পূর্ব পরিকল্পিত নাকি তৎক্ষণাৎ তারা ডিসিশন নিয়েছিল এবং কাকে ফোন করা হয়েছিল, খুব কললেস ইতিমধ্যেই তাদের হাতে রয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা এবং তার মুখ থেকে বা তার পেট থেকে কথা বার করা। এবং সেক্ষেত্রে রিয়া, একটা বিষয় জানতে চাইবো, মূলত কোন কোন বিষয়গুলো নিয়ে আজকে জিজ্ঞাসাবাদ হতে পারে, কি জানতে পারছো সিবিআই সূত্রে? দেখো, তোমাকে আরো একবার জানাবো যে নেজার থানার যে 9 নম্বর এফআইআরটা, সেই এফআইআর এর ভিত্তিতেই সিবিআই একটি এফআইআর করেছে। এবং সেই এফআইআর এর সেখানে যেসব সেকশন গুলো দেওয়া হয়েছে বা যে কমপ্লেনেন্ট যিনি ছিলেন গৌরব বাড়িল, ডেপুটি ডিরেক্টর, তিনি যে অভিযোগগুলো সামনে এনেছিল যে তাদের থেকে জিনিসপত্র, মূল্যবান জিনিসপত্র তাদের থেকে ছিনতাই করা হয়েছে, তাদের উপরে চড়াও হয়েছিল। এবং সেই সময় দেখা যাচ্ছে ঠিক সেই তারিখে, জানুয়ারির 5 তারিখে, যখন ইডি তার বাড়িতে পৌঁছে, সেই সময় 3টে ফোন কল করেছিল শেখ শাহজাহান, তার মধ্যে একটি তার ভাই সিরাজকে। এবং সেই ফোন কলের তথ্য ইতিমধ্যেই সিবিআই পেয়েছে। সেটা নিয়েই কিন্তু মূলত তাকে আজকে জিজ্ঞাসাবাদ করা হবে, যে কাদেরকে ডেকেছিল, কোথা থেকে ডেকেছিল, যারা চড়াও হয়েছিল ইডির ওপরে,
তারা কি সন্দেশখালীর বাসিন্দা নাকি বাইরে থেকে তাদেরকে ভাড়া করে আনা হয়েছিল, এই পুরো বিষয়টা নিয়ে তাকে আজকে জিজ্ঞাসাবাদ করা হবে। একদম মূল এবং প্রধান তাদের যে কোয়েশ্চেন মালা তৈরি হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র ইডির ওপরে হামলা নিয়েই কিন্তু সেই প্রশ্নমালা তৈরি করা হয়েছে এবং সেটাই তাকে আজকে জিজ্ঞাসাবাদ করা হবে। অর্থাৎ রিয়া, যেটা বোঝা যাচ্ছে তোমার কথা থেকে যে 5ই জানুয়ারি যে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনা হয়, মূলত আজকে সেই বিষয়টাকে কেন্দ্র করেই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া। 4 জন অফিসার জিজ্ঞাসাবাদ করবেন তাকে, আপাতত এই জানা গেল। তুমি নজর রাখো রিয়া, কথা বললাম আমাদের প্রতিনিধি রিয়া মাজির সঙ্গে। ধন্যবাদ আপাতত তোমাকে। শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদের জন্য 4 জন অফিসার জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, কিন্তু তার আগে গতকাল থেকে আজ সকাল পর্যন্ত শেখ শাহজাহান মুখে কুলু পেটেছেন। পাশাপাশি এই মুহূর্তে যে খবরে নজর রাখবো মধুবন্তী, প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন শেখ শাহজাহানের আইনজীবী, এবং যেখানে তিনি বলেছেন যে কলকাতা হাইকোর্টের নির্দেশেই শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়েছিল, জামিনের যে যাবতীয় শুনানি তা এই বেঞ্চ থেকেই হোক। অর্থাৎ জামিনের শুনানি হোক প্রধান বিচারপতির বেঞ্চ থেকে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। শেখ শাহজাহানের আইনজীবীর দৃষ্টি আকর্ষণ কি নিয়ে না, প্রধান বিচারপতির নির্দেশেই যেহেতু শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে তাই জামিনের শুনানি হোক প্রধান বিচারপতির বেঞ্চেই। একদমই তাই, এবং শেখ শাহজাহানের আইনজীবী তিনি যেমনটা স্পষ্ট করেছেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে এই যে যাবতীয় যে মামলার শুনানি তা প্রধান বিচারপতির বেঞ্চেই হোক, কারণ তাকে গ্রেফতার করার নির্দেশও কিন্তু দেওয়া হয়েছিল এই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফে। একদমই, যে স্থগিতাদেশ ছিল সেই স্থগিতাদেশকে কাটিয়ে উঠে শেষ পর্যন্ত আমরা যেটা দেখলাম যে রাজ্য পুলিশে কিন্তু শেখ শাহজাহানকে গ্রেফতার করে। তার কারণ, তার আগে যেটা বলা হচ্ছিল যে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল সিট গঠনের ক্ষেত্রে, তার কারণেই শেখ শাহজাহানকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। এই যে যুক্তি ছিল, তৃণমূলও এরকমই কিছু যুক্তি দেয় এবং তারপর তা খণ্ডন করে দেওয়া হয়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যা নির্দেশ দেন সেই মতোই কিন্তু রাজ্য পুলিশ শেষ পর্যন্ত শেখ শাহজাহানকে গ্রেফতার করে। এবং এই নিয়ে আরো জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাথ। পীযূষ কান্তি, কি জানতে পারছো, আইনজীবীর কি বক্তব্য? দেখো, আজকে কলকাতা হাইকোর্টে শেখ শাহজাহানের আইনজীবী প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেন এবং দৃষ্টি আকর্ষণ করে তিনি দাবি জানান যে শেখ শাহজাহানের জামিন সংক্রান্ত বিষয়ে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চই শুনানি গ্রহণ করুন। তার কারণ, যেহেতু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তার নির্দেশ দিতে গিয়ে বলেছিলেন যে শেখ শাহজাহানকে গ্রেফতার করার উপরে কোন রকম স্থগিতাদেশ জারি করেনি আদালত, সেক্ষেত্রে গ্রেফতারে কোনো বাধা নেই। এই রায়ের পরেই যেহেতু তাকে গ্রেফতার করা হয়েছে তাই এই বেঞ্চই এই মামলার শুনানি গ্রহণ করুন। কিন্তু প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন যে কলকাতা হাইকোর্টের যে নির্দিষ্ট ডিভিশন বেঞ্চ রয়েছে, অর্থাৎ এই ধরনের ঘটনার সাধারণত গ্রেফতার হলে বা গ্রেফতারের আশঙ্কা থাকলে যে আগাম জামিনের আবেদন বা গ্রেফতার হলে জামিনের আবেদন করা হয়, তার জন্য কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট ডিভিশন বেঞ্চ রয়েছে। সেই ডিভিশন বেঞ্চটি হলো বিচারপতি জয়মল্ল বাগচির ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি শেখ শাহজাহানের আইনজীবীকে জানিয়ে দেন যে তাদেরকে ওই বেঞ্চের কাছেই, অর্থাৎ ওই এজলাসেই তাদের জামিনের আবেদন করতে হবে এবং সেই বিচারপতিরাই, ডিভিশন বেঞ্চের বিচারপতিরাই বিচার করে জানিয়ে দেবেন যে এই শেখ শাহজাহান জামিন পাওয়ার যোগ্য কি যোগ্য নয়। ধন্যবাদ পীযূষ কান্তি। কথা বললাম আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। প্রধান বিচারপতির নির্দেশেই গ্রেফতার শেখ শাহজাহান, তাই যাবতীয় যত শুনানি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চেই হোক তাই এমন আবেদন জানিয়েছেন শেখ শাহজাহানের আইনজীবী। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। আর এই প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ অর্থাৎ কলকাতা হাইকোর্টের নির্দেশেই রাজ্য পুলিশ গ্রেফতার করে শেখ শাহজাহানকে।
গত 5ই জানুয়ারি রেশন মামলার তদন্তে সন্দেশখালীর সরবেরিয়ায় শাহজাহানের বাড়িতে গিয়ে আক্রমণের মুখে পড়তে হয় ইডি আধিকারিকদের এবং তারপর থেকে যা যা ঘটনা ঘটে সেখানে কিন্তু খবরের শিরোনামে চলে আসেন এই শেখ শাহজাহান, যে সন্দেশখালীর অন্যতম মূল অভিযুক্ত এবং মাস্টার মাইন্ড, এবং শেষ পর্যন্ত তাকে নিয়ে যে ঘটনা যে আপডেট এই মুহূর্তে রয়েছে তার দুটি আপনাদের সামনে তুলে ধরলাম। একদিকে তাকে জিজ্ঞাসাবাদ আজকে সিবিআই আধিকারিকদের, পাশাপাশি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ শেখ শাহজাহানের আইনজীবী। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, সন্দেশখালীতে মহিলাদের উপর নির্যাতন এবং আদিবাসীদের জমি দখলের অভিযোগ কলকাতা হাইকোর্টে সন্দেশখালীর শতপ্রণোদিত মামলা জারি থাকবে হাইকোর্টে। নির্দেশ অভিযুক্ত শাহজাহানকে সিবিআইকে হস্তান্তর, এবং তারপর যেমনটা বলছিলাম শেখ শাহজাহান তাকে আজ জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াও শুরু হতে চলেছে। আর কিছুক্ষণের মধ্যে, যদিও তিনি মুখে কুলু পেটেছেন গতকাল থেকেই, কিন্তু এই মুহূর্তে যে খবর, যে আপডেট আপনাদের সামনে তুলে ধরছি, মহিলাদের উপর নির্যাতন এবং আদিবাসীদের জমি দখলের যে অভিযোগ কলকাতা হাইকোর্টে সন্দেশখালীর শতপ্রণোদিত মামলা, আর এই শতপ্রণোদিত মামলা জারি থাকবে হাইকোর্টে। আদালতের নির্দেশে অভিযুক্ত শাহজাহানকে সিবিআইকে হস্তান্তর। জানুয়ারির 5 তারিখে যে ঘটনার সূত্রপাত হয়েছিল সন্দেশখালীতে, তার 2 মাস পার করে গতকাল 6 মার্চ কেন্দ্রীয় এজেন্সি হাতে পেল শেখ শাহজাহানকে। তবে তাকে হাতে পেতে মঙ্গলবার ও বুধবার দফায় দফায় কিন্তু সিবিআই ও সিআইডির যে টানাপোড়েন, সেই টানাপোড়েন নজরে এসেছে এবং হাইকোর্টও পরপর দুবার হস্তান্তরের নির্দেশ দেওয়ার পর গতকাল রাত 9:42-এ শাহজাহানকে নিয়ে নিজাম প্যালেসে আসে সিবিআই এবং নিরাপত্তার ঘেরাটোপে তাকে নিয়ে আসা হয় এবং এই মুহূর্তে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া তা শুরু হয়ে গিয়েছে। তবে কোথাও গিয়ে মুখে কুলু পেটেছেন শেখ শাহজাহান। সন্দেশখালী নিয়ে কলকাতা হাইকোর্টে শতপ্রণোদিত মামলা, এই শতপ্রণোদিত মামলা জারি থাকবে কলকাতা হাইকোর্টে। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখবো, শেখ শাহজাহানকে সিবিআই হস্তান্তর কলকাতা হাইকোর্টের নির্দেশে। গতকাল দিনভর টান নাটক, একদিকে কলকাতা হাইকোর্ট, অন্যদিকে দেশের শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট, দু জায়গাতেই ধাক্কা খেতে হয় রাজ্যকে। মহিলাদের উপর নির্যাতন ও জমি দখলের অভিযোগ শতপ্রণোদিত মামলা জারি থাকবে কলকাতা হাইকোর্টে। অন্যদিকে আজই শহরে ভাস্বতী তৃণমূলের পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা দুজনেই এই কর্মসূচিতে যোগদান করবেন। দুপুর 2টোয় কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত এই মিছিল হবে। 1 মার্চই এই যে কর্মসূচি, অর্থাৎ নারী দিবসের আগে আজ অর্থাৎ 7ই মার্চ এই পদযাত্রা হবে, তা মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন এবং সেই অনুযায়ী আজকের এই কর্মসূচি অর্থাৎ এই মিছিল একদমই। এবং সেই জায়গায় আগামীকাল নারী দিবস, আর এই নারী দিবসকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের এই মিছিল। রবিবারে ব্রিগেডের আগে পথে শাসক দলের সর্বোচ্চ 2 নেতা নেত্রী। এই মিছিলের পর একটি ছোট সভাও রয়েছে এবং সেখান থেকে কি বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেদিকে নজর থাকবে। কারণ সন্দেশখালী ইস্যু নিয়ে গতকাল বারাসাতের কাছারি ময়দান থেকে রীতিমতো তার বক্তব্যে ঝড় তুলেছিলেন নরেন্দ্র মোদী। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, আমরা জানি 1 মার্চই ঘোষণা করা হয়েছিল যে 7ই মার্চ নারী দিবস উপলক্ষে মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের আগে এই মিছিল কতটা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে? দেখো, আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস, তার আগে পথে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুর 2টোর সময় তিনি কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু করবেন। ডোরিনা ক্রসিং এ সেই মিছিল শেষ হবে। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা রয়েছে। দেখো, মূলত নারীদের সম্মান জানাতে মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েক বছর ধরে এই কর্মসূচিটি করে। তবে অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ যে সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলটি করছেন তার দোরগোড়ায় কিন্তু লোকসভা নির্বাচন, যে কোনো সময় জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন ঘোষণা হতে পারে। তার আগে মহিলাদের সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে ইতিমধ্যেই যে জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করছেন সেই জায়গায় তাপস রায়ের রাজনৈতিক গড় বলে পরিচিত। সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিছিল আজকের দিনে অন্তত রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্ব। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এই মিছিলে বিভিন্ন সমাজের প্রতিষ্ঠিত মহিলাদের সামনে রেখে মিছিল করবেন।
এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মিছিলে হাঁটতে পারেন বলে আমরা জানতে পারছি। এবং ধর্মতলার দরিনা ক্রসিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন এবং সেখানে গতকাল যেভাবে সন্দেশখালী নিয়ে বারাসাতের কাছারি ময়দান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তীব্র আক্রমণ করেছেন, তারও জবাব মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চ থেকেই দেবেন। একদমই ধন্যবাদ জানাবো। দেবজ্যোতি ঘোষ আমাদের বিশেষ প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত আজ দুপুর 2টো থেকে এই মিছিল শুরু হবে। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, কিন্তু সেই দিনই শিবরাত্রি পড়েছে, তাই আন্তর্জাতিক নারী দিবসের আগের দিন অর্থাৎ আজ পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গী অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার যে খবরে নজর রাখবো, আজ বিজেপিতে যোগদান করতে চলেছেন কলকাতা হাইকোর্টের সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অবসরের 5 মাস আগেই তিনি ইস্তফাপত্র দিয়েছেন। গত মঙ্গলবার তিনি রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র দিয়েছেন। এর আগেই তিনি স্পষ্ট করেছিলেন বৃহত্তর ক্ষেত্রে তিনি যেতে চলেছেন এবং তা যে রাজনীতি তা ইঙ্গিতও দিয়েছিলেন তিনি। তবে মধুবন্তী লোকসভা ভোটে লড়বেন কিনা সেই সিদ্ধান্ত দলের, সেটা তিনি স্পষ্ট করেছেন। একদম, এবং বিজেপিতে যোগদান করবেন কেন কিনা সে তো তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে মঙ্গলবারই স্পষ্ট করে দেন, কিন্তু লোকসভা ভোটে লড়বেন কিনা সিদ্ধান্ত দলের, এমনটাই জানান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একদমই, এবং সেই জায়গা থেকে আরো বিস্তারিত জানবো। দেবপম রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। দেবপম, একদিকে যখন সল্টলেকের বাড়িতে তার বিজেপির নেতা কর্মীরা তারা একে একে এসে উপস্থিত হচ্ছেন, এই মুহূর্তে সেখানে কি ছবি এবং প্রস্তুতি এই মুহূর্তে কোন জায়গায়? দেখো, যেটা আমরা জানতে পারছি কিছুক্ষণ আগেই বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল এবং সজল ঘোষ তারা কিন্তু পৌঁছে গিয়েছেন সল্টলেকে এফডি ব্লকের যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে, এবং তিনি অবসরপ্রাপ্ত বিচারপতি। তিনি আজকে কিন্তু অফিসিয়ালি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদান করবেন এবং আমি ঠিক যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেখানেতেই দাঁড়িয়ে কিন্তু তার যোগদান পর্ব আর কিছুক্ষণের ভেতরেই, প্রায় 10 থেকে 15 মিনিটের ভেতরে তার যোগদান পর্ব শুরু হবে। এবং নিচে ইতিমধ্যে আমরা দেখেছি যে বিজেপির কর্মকর্তারা ইতিমধ্যেই এসেছেন এবং গতকাল আমরা যেরকম দেখলাম যে তাপস রায় তিনি যোগদান করেছেন, পাশাপাশি আজকে প্রাক্তন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যোগদান করবেন। এবং যোগদান করার আগে তিনি যেদিন অফিসিয়ালি ঘোষণা করেছিলেন যে তিনি আজকে যোগদান করবেন, সেই ডেট কোন, তারপর থেকে একটা জল্পনা তৈরি হয়েছিল যে তিনি আসন্ন যে লোকসভা, সেই লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হবেন কিনা, এবং যেটা জানা যাচ্ছিল যে তমলুক কেন্দ্র থেকে তাকে প্রার্থী করতে পারে। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়ালি কোনো কনফার্মেশন না আসলেও কিন্তু তাকে কিন্তু বিজেপির তরফ থেকে কিন্তু তাকে ইউটিলাইজ করা হবে এবং তাকে কিন্তু যথেষ্ট গুরুত্ব সহকারে, কিন্তু যেহেতু তিনি বিচারপতি এবং তার একটা অভিজ্ঞতা আছে বিচার ব্যবস্থার উপরে, সেই জন্য তাকে কিন্তু যথেষ্ট যোগ্যতার সাথে তাকে কিন্তু তাকে দায়িত্ব দেওয়া হবে। পাশাপাশি আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যোগদান করবেন। পাশাপাশি যেটা বিজেপি সূত্র থেকে জানা যাচ্ছে, আরো বেশ কয়েকজন কিন্তু লোকসভা নির্বাচনের আগে এই বিজেপিতে কিন্তু যোগদান করতে পারে, কিন্তু তারা কারা সেটা নিয়ে এখনো মুখ খুলতে চাইছেন না বিজেপির অন্তরে। কিন্তু যারা যোগদান করবেন তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু হেভিওয়েট বলা যেতে পারে, যাদেরকে নিয়ে কিন্তু আসন্ন যে নির্বাচন, যে আসন্ন লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের বৈতরণী পার হতে চাইছেন বিজেপি, রাজ্য বিজেপি। একদমই, এক্ষেত্রে দেবপম একটা বিষয়ে জানতে চাইবো যে এই যে আনুষ্ঠানিকভাবে আজকের যোগদান, বিজেপিতে তিনি যোগ দিচ্ছেন, তো দুদিন আগেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দিয়েছিলেন, সেক্ষেত্রে আজকে আর নতুন করে তৃণমূলের পক্ষ থেকে কোনো বক্তব্য এসেছে বা কোনো প্রতিক্রিয়া? দেখো, গতকালই তৃণমূলের তরফ থেকে কিন্তু কার্যত স্পোক্সপারসন কুণাল ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা কিন্তু বলে দিয়েছিলেন যে বিভিন্ন অভিযোগ উঠিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে, যেখানেতে তাকে অপরচুনিস্ট বলা হয়েছে এবং তিনি যে সময় বসে বিভিন্ন রায় তিনি একের পর এক, সে নিয়োগ দুর্নীতিতে হোক বা বিভিন্ন দুর্নীতিতে যে রায়, সেই রায় কিন্তু তিনি দিয়েছিলেন এবং তার বিরুদ্ধে যেটা অভিযোগ ছিল সেই সময় কিন্তু অন্তরে কিন্তু
তিনি কিন্তু বিজেপির সাথে যোগাযোগ করেছিলেন, কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেদিন অফিসিয়ালি জানান যে তিনি বিজেপিতে জয়েন দিচ্ছেন, তার আগে কিন্তু তিনি সাংবাদিক বৈঠকে একটা স্পষ্টত একটা লাইন বলেন, যে লাইনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন যে তিনি দুটো কথা বলেন। প্রথমত হচ্ছে তিনি যোগাযোগ করেছিলেন বিজেপির সাথে এবং বিজেপি যোগাযোগ করেছিলেন তার সাথে, এটা যেরকম একটা লাইন। পাশাপাশি তার বিরুদ্ধে কোনো রকম আঙুল না উঠুক সেই জন্য তিনি 1 সপ্তাহ তার বিচারপতিত্ব থেকে ইস্তফা দেওয়ার 1 সপ্তাহ আগে তিনি কিন্তু ছুটি নিয়েছিলেন। কেউ না বলতে পারে নতুন ব্রিফ তার কাছে এসছে, সেই অভিযোগ শাসক দলের কাছ থেকে না আসতে পারে। যেহেতু তিনি বিচারপতি, তিনি টেকনিক্যাল ব্যাপারগুলো জানেন, সেই জন্য যাতে কোনো রকম আঙুল না ওঠে সেই জন্য তিনি কিন্তু যথেষ্ট চিন্তিত বা চিন্তা করেই তিনি পা ফেলছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু স্পষ্টতই বলে দিয়েছিলেন যে শাসক দল যতই রটাক না কেন আমার বিরুদ্ধে, আমি কিন্তু যখন ডিসিশন নিয়েছি যে বিজেপিতে জয়েন করব, সেই সময় কিন্তু আমার হাতে নতুন করে কোনো কেস বা কোনো মামলা কিন্তু ছিল না। এবং কিন্তু আমি 1 সপ্তাহের ব্যবধানে চিন্তা ভাবনা করে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি বিজেপিতে জয়েন করছি। সেই মর্মে কিন্তু আজকে দেখা যাচ্ছে যে আজকে আনুষ্ঠানিকভাবে তিনি হাতে পতাকা তুলে নেবেন। আনুষ্ঠানিকভাবে আজকে যোগদান অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকছে। আপাতত ধন্যবাদ তোমাকে। এখন সময় হয়ে গেছে একটা বিরতি নেবার। অন্যান্য আরো খবর নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সন্দেশখালীর ঘটনায় সাক্ষীদের নিরাপত্তা দেওয়ার আর্জি এবং মূলত যারা সন্দেশখালীতে থাকেন সেই সমস্ত মহিলাদের নিরাপত্তা দেওয়ার আর্জি জানানো হয়েছে। একদমই, সন্দেশখালীর ঘটনায় যারা সাক্ষী দিতে চলেছেন তাদেরকে বিশেষভাবে নিরাপত্তা দেওয়ার বিষয়ে জোর দেওয়া হচ্ছে এবং যেটা জানা যাচ্ছে যে যারা এ বিষয়ে বক্তব্য রাখবেন তাদের এবং যারা ওই সন্দেশখালীর বাসিন্দা তাদের ক্ষেত্রে এই নিরাপত্তার বিষয়ে বেশি জোর দেওয়ার কথা ভাবা হয়েছে। একদমই, এবং সন্দেশখালীর ঘটনায় যারা সাক্ষী দেবেন তাদের নিরাপত্তা জোরদার করতে হবে। নিরাপত্তা জোরদারের আর্জি, বিশেষত যারা এলাকায় থাকেন তাদের জীবন জীবিকার নিরাপত্তা প্রয়োজন। যেহেতু সিবিআইয়ের হাতে এখন তদন্ত হস্তান্তর করা হয়েছে, সিবিআইকেই এই মামলায় যারা সাক্ষী হিসেবে কোনো বয়ান দিয়েছে তাদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করতে হবে নির্দিষ্ট গাইডলাইন। সেই ব্যাপারে তারা আদালতকে হলফনামা দিয়ে জানাবে নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। জানিয়ে রাখি আপনাদের, সন্দেশখালীর ঘটনায় সাক্ষীদের নিরাপত্তা দেওয়ার আর্জি, বিশেষত যারা এলাকায় থাকেন তাদের জীবন জীবিকার নিরাপত্তা প্রয়োজন রয়েছে। যেহেতু সিবিআই এর হাতে এখন তদন্ত হস্তান্তর করা হয়েছে, সিবিআইকেই এই মামলায় যারা সাক্ষী হিসেবে কোনো বয়ান দিয়েছে বা কথা বলেছে তাদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করতে হবে, অবশ্যই নির্দিষ্ট আইন এবং গাইডলাইন মেনে। আজ সন্দেশখালী যাচ্ছে বিজেপির প্রতিনিধি দল। দলে অগ্নিমিত্রা পল সহ বিজেপি নেতৃত্ব, দলে রয়েছেন লকেট, অগ্নিমিত্রা, ভাস্বতী ঘোষ, ফাল্গুনী পাত্র। একদমই, এবং এর আগেও আমরা যখন দেখেছি বিজেপির পক্ষ থেকে যারা মহিলা সদস্য রয়েছেন তাদের কিন্তু বাধা দেওয়া হয়, পুলিশি বাধার সম্মুখীন হতে হয় তাদের। কিন্তু এবার যখন শেখ শাহজাহান তাকে সিবিআই হেফাজতে নিয়েছে এবং পরিস্থিতি কিছুটা স্বাভাবিকের দিকে, তখন আজ সন্দেশখালী যাচ্ছে বিজেপির প্রতিনিধি দল। আগামীকাল নারী দিবস এবং তার প্রাক্কালে অগ্নিমিত্রা পলের নেতৃত্বে লকেট চট্টোপাধ্যায় রয়েছেন সেই দলে, ভাস্বতী ঘোষ, ফাল্গুনী পাত্র রয়েছেন। এরা সকলেই আজকে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হয়েছেন। একদমই তাই, এবং আমরা এর আগেও দেখেছি যে বিজেপির প্রতিনিধি দলকে যেরকম বাধার মুখে পড়তে হয়েছিল এবং 144 ধারা জারি থাকায় বিজেপির প্রতিনিধি দল সেখানে সন্দেশখালী পৌঁছতে পারেননি। তবে বিজেপির প্রতিনিধি দল আজ সন্দেশখালীতে যাবেন, গ্রামবাসীদের কথা শুনবেন। ইতিমধ্যেই আপনারা জানেন যে সন্দেশখালী কাণ্ডে যেরকম শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছেন, পাশাপাশি গতকালই তাকে সিবিআইয়ের হাতে হস্তান্তর করা হয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এর আগেও আমরা মহিলার প্রতিনিধি দল বিজেপির পক্ষ থেকে যখন গেছিল 144 ধারার যুক্তিতে পুলিশের বাধার মুখে পড়তে হয় তাদেরকে, এক্ষেত্রে আজকে তারা কতটা পথ এগোতে পারলেন, তাদের কর্মসূচি সম্পর্কে আজকে জানতে চাইবো।
দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে আজকে বিশ্ব বাংলা গেট যে নিউ টাউন রয়েছে সেখান থেকে একটার সময় অর্থাৎ আজ থেকে 1 ঘন্টার মধ্যেই তারা রওনা হবে সন্দেশখালীর উদ্দেশ্যে। এর আগে আমরা দেখেছি যে বহুবার বিজেপির প্রতিনিধি দল তারা সন্দেশখালী অব্দি পৌঁছানোর চেষ্টা করেছিল, কিন্তু আগেই তাদেরকে আটকে দেওয়া হয়েছিল, সন্দেশখালী অব্দি যেতে দেওয়া হয়নি। কারণ প্রশাসনের দাবি যে তারা যদি সন্দেশখালীতে যায়, সন্দেশখালী ধীরে ধীরে ছন্দে ফিরছে এবং সেখানে গেলে তারা আবার নতুন করে ক্যাওয়াসের সৃষ্টি হতে পারে, সেই কারণের জন্য তাদেরকে যেতে দেওয়া হয়নি প্রশাসনের তরফ থেকে। কিন্তু আজকে যেটা দেখা যাচ্ছে যে আজকে ফের তারা যাবে সন্দেশখালী এবং একটি মহিলাদের টিম যাবে সেখানে। লকেট চ্যাটার্জি রয়েছে সেখানে, অগ্নিমিত্র পল, ভারতী ঘোষ এবং ফাল্গুনী পাত্র সহ একাধিক মহিলাদের টিম তারা যাবেন সন্দেশখালীতে এবং সেখানকার গ্রামবাসীরা, সেখানকার মহিলারা যে অভাব অভিযোগ সামনে এনেছে সেটা নিয়ে কথা বলবেন বলে সেই কারণেই যাবেন। এবং অন্যদিকে পুলিশের তরফ থেকে কিন্তু আবারও তাদেরকে বাধা দিতে পারে বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ রিয়া, কথা বললাম আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। আরো ভারতের সময় হয়ে গেছে আরো একটা বিরতি নেওয়ার। ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। এবার ভাস্বতী আমরা যে খবরে নজর রাখবো, নির্বাচনী বন্ডের তথ্য জানাতে গড়িমসি সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা মানবাধিকার সংগঠনের সুপ্রিম কোর্টের দেওয়া ডেডলাইন শেষ হয়েছে 6 মার্চ। একদম, আর 30শে জুন পর্যন্ত বাড়তি সময় চেয়েছে এসবিআই। যদিও এই বিষয় নিয়ে নীরব রয়েছে নির্বাচন কমিশন। গত 15ই ফেব্রুয়ারি প্রধান বিচারপতি অর্থাৎ দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ যেমনটা স্পষ্ট করেছিল যে ইলেকটোরাল বন্ড বা নির্বাচনী বন্ড অসাংবিধানিক, এবং সেই মর্মেই যে নির্দেশ দেওয়া হয়েছিল যে দেশের শীর্ষ যে ব্যাংক অর্থাৎ এসবিআইকে কিন্তু এই তথ্য জানতে হবে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, সুপ্রিম কোর্ট যে সময়সীমা বেঁধে দিয়েছিল সেই সময়সীমা পার হয়ে গিয়েছে, 30শে জুন পর্যন্ত সময় চায় এসবিআই, কি জানা যাচ্ছে? আর দেখো, এটা খুবই গুরুতর একটা দিকে যাচ্ছে, কেননা কয়েক বছর মামলা চলার পরে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সুপ্রিম কোর্ট সর্বসম্মতভাবে রায় দেয়, সুপ্রিম কোর্টের বড় বেঞ্চ সর্বসম্মতভাবে রায় দেয় যে ইলেকট্রাল বন্ড ব্যবস্থাটা ব্যাংক এবং যে ব্যাংকের মাধ্যমে এই বন্ড কেনা বেচা হতো সেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে নির্দেশ দেয় 6 মার্চের মধ্যে এ সংক্রান্ত সমস্ত তথ্য, অর্থাৎ কারা বন্ডে টাকা ঢুকিয়েছিল, সেই টাকা কোন রাজনৈতিক দলের ঘরে দিয়েছিল, এই সমস্ত তথ্যর দিন তারিখ সহ সেটা 6 মার্চের মধ্যে নির্বাচন কমিশনকে জমা দিতে হবে এবং নির্বাচন কমিশন সেই তথ্য 13 মার্চের মধ্যে সাধারণ মানুষকে জানিয়ে দেবে। সাধারণ মানুষের কাছে সেই জিনিসটা এলে সাধারণ মানুষ ভোটের আগে তখন বুঝতে পারবে যে কোন দল সব থেকে বেশি টাকা পেয়েছে, হয়তো কর্পোরেটদের থেকে, হয়তো আদানি আম্বানির টাকা কাদের ঘরে গেছে, এই সমস্ত তথ্য সাধারণ মানুষ জানতে পারবে। একদম, এখন প্রায় 15 দিন চুপচাপ বসে থাকার একদমই আশিস দা, এই খবরে নজর পরে থাকবে। আপাতত ধন্যবাদ জানাবো আপনাকে। ইতিমধ্যে আপনাদের যে খবর দিয়েছি সেই খবরেরই আপডেট আপনাদের জানিয়ে রাখি। সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আপনারা জানেন যে আজ বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিতে চলেছেন। ইতিমধ্যেই তিনি বিজেপির যে দফতর রয়েছে সেখানে পৌঁছে গেছেন এবং এখান থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন বিজেপিতে। সম্মানীয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি নতুন করে আমার বলার কিছু নেই, কারণ মাননীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তিনি আমাদের বিজেপি পরিবারের পক্ষ থেকে এই রাজ্যের সাধারণ মানুষের মেরুদণ্ড সোজা করে লড়াই করা এক ব্যক্তিত্ব, আপোষহীন সংগ্রামী মানসিকতা নিয়ে আর্ত মানুষের বিরুদ্ধে সর্বস্তরের বিশেষ করে বেকার যুবকদের
প্রতারণার বিরুদ্ধে যিনি সোচ্চার কণ্ঠস্বর, তার পরিচিতি নতুন করে দেওয়ার কিছু নেই। আমাদের যিনি তার আগস্ট মাসে অবসর নেওয়ার কথা, তার কয়েক মাস আগেই তিনি সম্মানীয় নরেন্দ্র মোদীজির আদর্শে তিনি পদত্যাগ করেছেন এবং আজকে আমাদের এই পরিবারে যুক্ত হচ্ছেন। তাকে আমি স্বাগত জানাই। আমাদের মাননীয় ইনচার্জ বিহার সরকারের প্রাক্তন মন্ত্রী মঙ্গল পাণ্ডেজি আছেন এবং দুই সাধারণ সম্পাদিকা, মাননীয় সাংসদ লকেট চট্টোপাধ্যায়, মাননীয় বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং সম্পাদক দীপাঞ্জন গুহ সহ সমবেত নেতৃবৃন্দ আছেন। আমি আপনাদের কাছে শুধু এটুকুই বলবো, পশ্চিমবাংলার বর্তমান রাজনীতিতে এই ধরনের মানুষের খুব প্রয়োজনীয়তা ছিল এবং তিনি তার যে স্বাভাবিক কাজকর্ম, আমি বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রেখেও বলতে পারি, তার যে স্বাভাবিক কাজকর্ম বা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তিনি কাজ করছিলেন, অকুত ভয় চিত্তে তাকে নানাভাবে আক্রমণ করা হয়েছে, এখনো হচ্ছে। সেক্ষেত্রে তার কিন্তু কাজ করার সুযোগ গত কয়েক মাস আগে কার্যত কেড়ে নেওয়া হয়েছিল। তার সেই লড়াইয়ের ক্ষেত্রে তিনি তার বৃহত্তর প্ল্যাটফর্ম খুঁজে নিয়েছেন এবং আজকে জয়েনিং করার আগে তিনি আমাদের ভারতবর্ষের আমাদের দলের নেতা সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সরাসরি আশীর্বাদ গ্রহণ করেছেন এবং মোদীজির টিমে মোদী পরিবারের সদস্য হিসেবে তিনি আজকে জয়েন করছেন। এর ফলে বাংলা থেকে পরিবারবাদী, ভ্রষ্টাচারী এবং তোষণকারী পিসি ভাইপোর সরকারকে উৎখাত করার প্রথম সোপান হিসেবে লোকসভা নির্বাচনে আমরা এই বাংলায় পরিবর্তনের, আসল পরিবর্তনের ডঙ্কাটা বাজাতে পারব। আমি অন্তরের অন্তঃস্থল থেকে সম্মানীয় প্রাক্তন বিচারপতি, এই রাজ্যের প্রতিবাদী মুখ অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে শ্রদ্ধা এবং স্বাগত জানিয়ে মাননীয় মঙ্গল পাণ্ডেজিকে দু চার কথা স্বাগতের জন্য বলানো হয়েছে। पश्चिम बंगाल भारतीय जनता पार्टी के प्रदेश के अध्यक्ष श्री सुकांतो मजूमदार जी, विधानसभा में प्रतिपक्ष के नेता श्री शुभेंदु अधिकारी जी, आज भारतीय जनता पार्टी परिवार में शामिल हो रहे, नरेंद्र मोदी जी के परिवार में शामिल हो रहे पूर्व जस्टिस अभिजीत गंगोपाध्याय जी, भारतीय जनता पार्टी के हमारे सभी प्रदेश के सम्मानित वरिष्ठ नेतागण और आज इस संवाददाता सम्मेलन में उपस्थित सभी मीडिया के साथी। कल भी इस कार्यालय में एक मिलन कार्यक्रम हुआ था, मिलन समारोह हुआ था, जिसमें तृणमूल कांग्रेस के विधायक तापस राय ने इस्तीफा देकर भारतीय जनता पार्टी की सदस्यता ग्रहण की थी और आज एक बार फिर से भारतीय जनता पार्टी की ताकत और बढ़ी है। जो आज नरेंद्र मोदी जी कहते हैं कि 140 करोड़ लोगों का जो परिवार है, उनका उस परिवार দেখছেন সেই ছবি বিজেপি দফতরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। और एक जनों का पश्चिम बंगाल है, उसके नेतृत्वकर्ता के रूप में, उसके प्रबल प्रतीक के रूप में आज पूर्व न्यायाधीश श्री अभिजीत गंगोपाध्याय जी
भारतीय जनता पार्टी की सदस्यता ग्रहण कर रहे हैं। मैं भारतीय जनता पार्टी के पश्चिम बंगाल के प्रभारी के नाते पार्टी के केंद्रीय नेतृत्व की ओर से श्री अभिजीत गंगोपाध्याय जी का भाजपा परिवार में हृदय से स्वागत और अभिनंदन करता हूं और इस बात का पूरा विश्वास है आज कि जब आप आज भारतीय जनता पार्टी परिवार में शामिल हो रहे हैं तो इसका जो संदेश संपूर्ण पश्चिम बंगाल में जा रहा है, आज पश्चिम बंगाल के जो प्रबुद्ध जन हैं, आज कलकत्ता के जो प्रबुद्ध जन हैं, आज संपूर्ण बांग्ला समाज जो है वह और मजबूती से भारतीय जनता पार्टी के साथ अब जुड़ेगा। और आपने तो संपूर्ण जीवन में लोगों के साथ, समाज के साथ, राज्य और राष्ट्र के साथ न्याय किया है। मुझे इस बात का भी विश्वास है कि जब आप सामाजिक और राजनीतिक जीवन में आ जा रहे हैं तो अब आपके आगे के जीवन में न्याय के साथ विकास का भी काम पश्चिम बंगाल की धरती पर होगा। और आपके आने से भारतीय जनता पार्टी परिवार आज बहुत आनंदित है। हम आपका हृदय से स्वागत करते हैं। धन्यवाद। স্লোগান দেবেন আপনারা। भारत माता की जय, भारत माता की जय, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, अमित शाह जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, डॉक्टर सुकांत मजूमदार जिंदाबाद, शुभेंदु अधिकारी जिंदाबाद, वंदे मातरम, वंदे मातरम, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, भारत माता की भारत माता की जय श्री राम। भारत माता की, भारत माता की। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, জেপি নড্ডা, জেপি নড্ডা। भारत माता की वंदे 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 भारत माता की। সেটা এবার নিয়ে নিন। কোশ্চেন হবে না, আপনি বলে শেষ করেন। দাঁড়িয়ে বলতে হবে আচ্ছা ঠিক আছে। আজ আমি একেবারে একটা নতুন জগতে পা দিলাম এবং এই সর্বভারতীয় দলে যেখানে মহান নেতা নরেন্দ্র মোদী, অমিত শাহ এরকম লোকেরা আছেন। পশ্চিমবঙ্গের তাদেরকে দেখতেই পাচ্ছেন, লিডার অফ দ্য অপোজিশন, স্টেট সেক্রেটারি মঙ্গল পান্ডেজি এবং অন্যান্য স্টেট সেক্রেটারি, যে স্টেট প্রেসিডেন্ট আমাদের সুকান্ত দা, তাদের অ্যাডভাইস এবং সাজেশন আমার প্রতি মুহূর্তে লাগবে, কারণ আমি দলের একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই। যে দায়িত্বই আমাকে দল থেকে দেওয়া হোক না কেন তা যথাযথভাবে পালন করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং আমি তা করব। আজ আর বিশেষ কিছু বলার নেই, এই কথা বলা ছাড়া যে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের
বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে, যাতে 2026-এ তারা আর ক্ষমতায় আসতে না পারে। বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার বাংলার প্রয়োজনে, এবং একজন বাঙালি হিসেবে আমি অত্যন্ত কষ্ট পাই যখন দেখি যে বাংলা ক্রমাগত পিছিয়ে পড়ছে আর পিছিয়ে পড়ছে। তাই আমি সর্বভারতীয় দলে যোগ দিয়েছি, যেখান থেকে এই দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত সরকার এদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর লড়াই শুরু করা যায় এবং একটা সিরিয়াস লড়াই শুরু করা যায়। আজ আপাতত এইটুকুই। এরপর আপনারা দেখতে পাবেন যে আমার দায়িত্ব, দল থেকে দেওয়া দায়িত্ব আমি পালন করছি কি করছি না, এবং আপনারা এবং পশ্চিমবঙ্গের মানুষ তার একটা অ্যাসেসমেন্ট করবেন। স্যার, রাজ্যে কোন কোন ক্ষেত্রে দুর্নীতি আপনি আমি আজকে প্রশ্ন নিচ্ছি না, এর আগে আমি সাংবাদিক সম্মেলনও করেছি, অনেক ইন্টারভিউ দিয়েছি। আজকে আমাকে মার্জনা করবেন, আজ আর প্রশ্ন নেওয়া সম্ভব হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা পথে নামছেন, আজকেই তারা মিছিল করছেন এবং কিভাবে একজন অপরাধীকে নিয়ে যেতে হয় সিবিআই তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আর রাজ্য পুলিশ যেদিন কোর্টে নিয়ে যাচ্ছিল শেখ শাহজাহানকে, রাজ্য পুলিশকে দেখে মনে হচ্ছিল যে মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর পাত্রীকে যেভাবে বাবা কাঁদতে কাঁদতে বিদায় দেয়, রাজ্য পুলিশ সেভাবে মোটামুটি কাঁদতে কাঁদতে নিয়ে যাচ্ছে হচ্ছে অপরাধীকে। এর থেকে বেশি কিছু কি চোখে আঙুল দিয়ে দেখানোর প্রয়োজন আছে? নারীদের জন্য পশ্চিমবঙ্গ সম্পূর্ণরূপে অসুরক্ষিত বারবার প্রমাণিত হয়েছে। हिंदी मीडिया আছে, আমি হিন্দিতে একটু ব্রিফ করে দিচ্ছি ওনার জয়েনিং। आज बंगाल की राजनीति का एक बहुत ही महत्वपूर्ण क्षण में हम खड़े हैं। हम तहे दिल से एज ए स्टेट प्रेसिडेंट ऑफ बीजेपी आई वेलकम एक्स जस्टिस अभिजीत गंगोपाध्याय टू आवर पार्टी, टू द फैमिली ऑफ नरेंद्र मोदी जी। और मुझे लगता है कि अभिजीत गंगोपाध्याय जो अपने क्षेत्र में इतने दिन थे, उन्होंने जिस तरीके से न्याय के लिए बंगाल के वंचित, शोषित, पीड़ित युवाओं के लिए जो लड़ाई उन्होंने एज ए जस्टिस किया है, उसी तरीके का लड़ाई आगे आने वाले समय में मैदान में उतर के, रास्ते में उतर के वो भारतीय जनता पार्टी के बाकी लीडरशिपों के साथ कंधे से कंधा मिलाकर करेंगे। और हमारी पार्टी की तरफ से मैं लीडर ऑफ अपोजिशन शुभेंदु अधिकारी जी, हमारे राष्ट्रीय नेता मंगल पांडे जी और बाकी जो लीडरशिप है, आज उनको हमारी परिवार में बहुत 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 स्वागत करता हूं और मैं वेलकम करता हूं उनका। और मुझे लगता है कि आगे आने वाले समय में बंगाल की राजनीति एक करवट लेने वाली है। और मैं इस उपलक्ष्य पर बंगाल के बुद्धिजीवी, बंगाल के जो पढ़े लिखे लोग हैं, बंगाल के जो युवा है, जो वेल एडुकेटेड है, जो दूर से देखते हैं कि राजनीति खराब है, राजनीति खराब है, उनको आज मैसेज देना चाहता हूं, आप भी आगे आइए, नरेंद्र मोदी का हाथ पकड़िए और भारतीय जनता पार्टी का झंडा पकड़िए। क्योंकि नहीं, अगर आप खाली स्थान छोड़ेंगे तो वहां पे शेख शाहजहां जैसे लोग आके आपके ऊपर दादागिरी करेगा, राजनीति करेगा। तो ये समय है और सही समय है, यही समय है, सही समय है बंगाल की राजनीति का भागदौड़। शिक्षित युवा आके हाथ में ले, बुद्धिजीवी लोग जो समाज को कुछ दे सकते हैं, ऐसे लोग सामने आए और बंगाल की राजनीति को परिवर्तन, सटीक परिवर्तन, सही परिवर्तन करने का बीड़ा उठाइए। सबको नमस्कार, धन्यवाद। एक घंटा पर এখন এটা চালান, চলো। দলের সৈনিক হিসেবে কাজ করতে চাই। বিজেপিতে যোগদানের পরেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বললেন। বিজেপিতে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আনুষ্ঠানিক যোগদান পর্বের যে ছবি, যে ফুটেজ আপনাদের সামনে তুলে ধরলাম। দলের সৈনিক হিসেবে তিনি কাজ করতে চান, আরও তার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম।
একদমই, এবং আজ তিনি বিজেপিতে যোগদান করবেন এই কথা কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই ঘোষণা করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপিতে যোগদান করে তিনি যে মন্তব্য করেন, সর্বভারতীয় দলে যোগ দিচ্ছি, খুব ভালো লাগছে এবং দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে লড়াই করব, এমনটাই মন্তব্য করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দল যা দায়িত্ব দেবে তা পালন করব, লোকসভা ভোটে দুর্নীতিগ্রস্ত দলের বিরুদ্ধে লড়াই করব, এমনটাই মন্তব্য করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বাংলা ক্রমশই পিছিয়ে পড়ছে, বাংলায় বিজেপি আসা খুবই দরকার, মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে লড়াই করব, বিজেপিতে যোগ দিয়ে এমনটাই বললেন, যা দায়িত্ব দেওয়া হবে তা পালন করব, বাংলাকে দুর্নীতিমুক্ত করাই তার প্রধান লক্ষ্য, তা স্পষ্ট করে দিলেন বিজেপিতে যোগ দিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজই বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন। এর আগে তিনি বিজেপিতে যোগদান করবেন এ কথা স্পষ্ট করেছিলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিচারপতির পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই, এবং তারপর আজকে আনুষ্ঠানিকভাবে যোগদান বিজেপিতে। আরো আজকের মতো এ পর্যন্তই। অন্যান্য আরো খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।